আলাইকুম সবাই। আমরা বিশাল একটা ঘটনা ঘটার পরে আবারও ফিরে এলাম আরেকটি ক্লাসে। সো ইতিমধ্যে তোমরা দেখেছো কিছুক্ষণ আগে আমাদের ফেসবুক, মেসেঞ্জার সব কিছু এক টানা লগ আউট হয়ে গেছিলো, সাথে ইনস্টাগ্রামও লগ আউট হয়ে গেছিলো। বাট ফর্চুনেটলি এটা আবার ব্যাক করেছে। সো আমরা যেখান থেকে ক্লাসটা থেমে গিয়েছিলো সেখান থেকে শুরু করছি এবং আশা করছি তোমরা জয়েন করতে পারবে যাদের আইডি অলরেডি ব্যাক করেছে। যারা হচ্ছে ক্লাসটা পরে দেখতে পারবে, কারণ এই ক্লাসটা কিন্তু রেকর্ডেড হিসেবে তোমাদের গ্রুপে থাকতেছে। সো কেউ যদি ক্লাসটা মিস করে থাকো, স্টিল তোমরা এই রেকর্ডিংটা পরে কিন্তু দেখে নিতে পারবে। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি যাতে তোমাদের রিয়াকশনগুলো দেখা যায়, এবং তোমরা যারা যারা প্যানিক করেছো বিশাল যে ভাইয়া ফেসবুকের কি হয়ে গেল, আমাদের মেসেঞ্জার ফেসবুক কেন কোনো কিছু চলছে না, হ্যাক হয়ে গেল কি না, না কি হয়েছে, সবার কিন্তু বিশাল একটা চিন্তার বিষয় হয়ে গেছিলো যে আল্লাহ হইল তো হইলটা কি। কারণ আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এই ফেসবুকের উপরে বিশালভাবে নির্ভরশীল, এবং আমরা আসলে কোনো কাজই ফেসবুক বা মেসেঞ্জার ছাড়া করতে আপাতত পারি না। সো কেউ যদি, যাদের আইডি চলতেছে, যারা একটু চলে আসেন, চলে এসে কমেন্টে জানাই দেন যে ভাইয়া এসে পড়ছি, তাহলে আমরা হচ্ছে ক্লাসটা খুব বেশি সময় টানবো না, আমরা ম্যাক্স 1 ঘন্টা হচ্ছে ক্লাসটা টানবো এবং টপিকগুলো আজকের ক্লাসেরগুলো শেষ করার চেষ্টা করব। এবং যদি কোনো সমস্যা স্টিল থেকে যায় ভাই একটা ইনবক্সে নক করতে পারবেন, গ্রুপের কমেন্টে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আসলে আমাদের আপনাদের সাথে নেক্সট শিডিউলগুলো কিন্তু একটু টাইট, তাই আমাদের যথেষ্ট চেষ্টা থাকবে আজকের ক্লাসে আর্থিক বিবরণী মোটামুটি পুরাটা শেষ করে ফেলার। কোনো সময় যদি বাকি থেকে যায়, এই আর্থিক বিবরণী নিয়েই কিন্তু আমাদের দ্বিতীয় পত্রের আরেকটি ক্লাস আছে। সো দ্বিতীয় পত্রের ক্লাসগুলোতেও আপনারা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। সো আর্থিক বিবরণী নিয়ে কোনো টেনশন নেই, আমরা যতভাবে পারি আপনাদের কিন্তু এই সলভগুলো অবশ্যই করে দিব। যদি কোনো সমন্বয়ে সমস্যা হয়, আপনারা এই স্লাইডটা থেকে একটা স্ক্রিনশট নিয়ে বলবেন যে ভাইয়া এই স্লাইডের সমন্বয়টা ভাইয়া বুঝতে পারতেছি না, একটু যদি বুঝায় দেন তাহলে ভালো হয়। সো চেষ্টা করবো সেটার জন্য আমাদের কভার করা। ভাইয়া আর্থিক ব্যবস্থা বিবরণী ছাড়া কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট যাতে এইচএসসিতে ভালো করতে পারি, আমি কিছুই পারি না। আপনি যদি ফার্স্ট পেপারের কথা চিন্তা করেন, খুব সহজ অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তারপরে আপনার অবচয়ের অধ্যায়টা আমার কাছে খুব সহজ লাগে। প্রথম দ্বিতীয়র সাথে রেওয়া মিলটা কভার করা যায়, 4টা অধ্যায় কভার করলে কিন্তু ইজিলি আপনার পাস মার্কস উঠে যাবে। কিন্তু আর্থিক অবস্থা ব্যতীত করা হয় কোনোভাবেই সম্ভব না। সো যেহেতু আমাদের স্টুডেন্টরা চলে এসেছে, আমরা দেরি না করে, যেহেতু হাতে খুব বেশি সময় নেই, আমরা একটু দ্রুত যাব। আচ্ছা, কেউ আমি যারা ফেসবুক ব্যাক করছে, আমার বিশ্বাস যারা ফেসবুক চালায় তারা সবাই অলরেডি জানে যে ব্যাক করছে, কারণ কেউই আসলে বসে নাই ফেসবুক অফ করে, সবাই নিজের মতো নিজের ডিভাইসে চেষ্টা করতেছে, পাসওয়ার্ড দিয়ে হোক, রিলোড দিয়ে হোক, ফেসবুক ইনস্টল করে হোক, সবাই মোটামুটি চেষ্টা করবে যে ভাইয়া কোনোভাবে আমরা ঢুকতে পারি কিনা। ইফ ঢুকতে পারে, আমার বিশ্বাস আমাদের ঘুরে ফিরে ক্লাসে আমাদের স্টুডেন্টরা চলে আসবে। সো আমরা একটু দেখি আজকের সমন্বয়গুলোতে কী কী ছিল। আমাদের ব্রেক টাইমের পরে যেটা শুরু করার কথা, এই স্লাইডের ক্ষেত্রে আমাদের মূলধন আছে, কোথায় বসায় জানাই, সেবা আয় আছে, বেতন খরচ আছে, এই সমন্বয়টা কিন্তু আমরা শিখে ফেলেছি। বেতন 10 মাস, 10 থাকলে কি করতে হয় সেটা আমাদের দেখতে হবে। অনুপার্জিত সেবা আছে, অর্জিত কিছু বললে আমরা কাজ করব। অফিস সাপ্লাইজ আছে, অফিস সাপ্লাইজ যখন কোনো কিছু লেখা থাকবে এটাকে আমরা সম্পদ বলবো, এবং এটার ব্যবহৃত অংশটাই কিন্তু আমরা কাউন্ট করি। আচ্ছা, পরবর্তীতে যদি দেখি টেলিফোন সরঞ্জাম, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, 10% ঋণ, সাল দেওয়া আছে, একটু খেয়াল করি, ম্যাথের সাল দেওয়া আছে 22। তো আমি বলেছিলাম দুইটা সাল যখন চেক করব একই সাল হবে, সেক্ষেত্রে আমার মাস খেয়াল করতে হবে। একটু মাসটা ঢেকে গেছে, সেটা একটু মুছি। ওকে, মাস যদি দেখি আমার মাস কত, মাস দেওয়া 1/9, তাহলে 1/9 থেকে আমি শেষ পর্যন্ত একটু চিন্তা করি, 1, 9, 10, 11, 12, আমার হাতে 4 মাস কিন্তু থাকতেছে। আচ্ছা, 4 মাসের সুদ আমাকে হিসাব করতে হবে। আচ্ছা, প্রথম সমন্বয় দেখি, অব্যবহৃত সাপ্লাইজ, তার মানে এখানে কাজটা কি, এখানে কাজটা হচ্ছে সাপ্লাইজ আছে 9,000, তার মানে আপনার 9,000 টাকার কলম পেন্সিল যে কোনো কিছু ছিল, সেখান থেকে সারা বছর অনেক ব্যবহার করেছেন, ব্যবহার করার পরে দেখা গেল আপনার হাতে 3,000 টাকার জিনিস আছে। তাহলে বলেন তো ভাইয়া ব্যবহার করছি কত, তাহলে অবশ্যই সাপ্লাইজ ব্যবহার হচ্ছে 6,000। কীভাবে 6,000 আসলো, আমরা 9,000 থেকে 3,000 বাদ দিলেই কিন্তু সাপ্লাইজের ব্যবহারের পরিমাণ 6,000 পেয়ে যাব। পরবর্তীতে দেখেন, অনুপার্জিত সেবা আয়ের 3/5 অংশ অর্জিত হয়েছে। তাহলে অনুপার্জিত সেবা আয় কত,
অনুপার্জিত সেবা আয় টোটাল 25,000। এই 25,000-এর অর্জিত অংশ কত? 25,000-এর 5/3 অংশ অর্জিত। তাহলে কত? 5 দিয়ে ভাগ করলে 5,000, 3 দিয়ে গুণ করলে টোটাল 15,000 অর্জিত। সেটা নিয়ে আমার কাজ আছে। ধারে সেবা প্রদান আছে 5,000, অ্যাকুরেটলি মান বলা কোনো চিন্তা নাই। টেলিফোন সরঞ্জামের উপর 10% অবচয়। 10% অবচয় কত? সে 1,80,000-এর 10%, টোটাল 18,000 টাকা। এই গেল আমার সমন্বয়ের টোটাল কাজপত্র। আচ্ছা, এবার যদি আসি কি কি করতে বলছে। প্রথমে কাজ সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে সেবা আয় কত আছে প্রথমে দেখতে হবে। সেবা আয় আছে 1,10,000, তার থেকে অর্জিত জানলাম 15,000, আর জানলাম ধারে সেবায় আছে 5,000। এবার কাজটা করা ইজি হয়ে যাবে না? তাহলে আমরা যদি কাজটা ইজি হয় একটু যাই কতে। যখন আমি করতে যাব, এই যে দেখেন সেবায় যেটা প্রশ্নে দেওয়া 1,10,000 যোগ যেটা অনাদায়ী বা ধারে সেবা দিয়েছিলাম লেখা হয়নি সেটা যোগ করলাম, যোগ অনুপার্জিত সেবায়ের অংশ, এই যে দেখেন 5/3 অংশ 15,000। টোটাল সেবায় তাহলে আমার কত? 1,30,000। আশা করি বোঝা গেছে। টোটাল আমার 18,000 যোগ করে আমার টোটাল টোটাল 20,000 যোগ করে টোটাল আমার ইনকাম হলো 1,30,000। এবার আমাকে ক্ষতে জানতে চেয়েছে নিট আয় বা ক্ষতি নির্ণয় করো। নিট আয় বা ক্ষতি নির্ণয় করার জন্য কি দরকার? নিট আয় বা ক্ষতি নির্ণয় করার জন্য আয় বের করে ফেলেছে 1,30,000, ব্যয় বাদ দিতে হবে। তাহলে ব্যয় বাদ দেওয়ার উপায় কি? আমাকে প্রথমে একটা হেডিং দিতে হবে, যেই প্রতিষ্ঠান সজীব টেলিকম সার্ভিস, যেটা করছি বিশদায় বিবরণী, তাই বিশদায় বিবরণী, এবং যেই সালের জন্য প্রস্তুত সেই সালের পরে লিখে দিতে হবে সমাপ্ত বছরের জন্য। এটা প্রত্যেকটা বিশদায় বিবরণী শুরুর সময় কিন্তু এই কাজটা আমাকে করতে হবে। আচ্ছা, এরপরে যদি যাই সেবা আয় থেকে, এবার আমার ক থেকে যেহেতু নিট সেবা আয় 1,30,000 বের করে ফেলেছি, আমাকে এখন খরচগুলা বাদ দিতে হবে। খরচগুলা দেখি কি কি খরচ ছিল। বেতন খরচ ছিল 26,000, বেতনের সাথে কোনো সমন্বয় ছিল না, একটা খরচ পেলাম। ভাড়া আছে 10,000 10 মাসের জন্য, তাহলে বকে আমার কত? 2 মাসের যোগ করতে হবে। কত টাকা? 2,000 টাকা। সো একটু চলে যাই যদি ব্যয়গুলোর দিকে, দেখেন বেতনে যা ছিল 26,000 বসাই দিলাম। ভাড়া যোগ বকেয়া কীভাবে বের করব? বের করার নিয়ম আমরা শিখেছি। যেহেতু 10 মাস লেখা, 10 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ, টোটাল যোগ করে পেলাম 12,000 টাকা। আচ্ছা, সাপ্লাইজ খরচ অলরেডি সজীব বের করে বলেছিল 6,000 টাকা। কিভাবে? আমার 9,000 সাপ্লাইজ থেকে অব্যবহৃত 3,000 বাদ দিয়ে আমি পেলাম আমার সাপ্লাইজ খরচ 6,000। আচ্ছা, এরপরে অবচয়টা আমি বললাম কি, যেহেতু অবচয় নিয়ে কোনো ক্যাচাল নাই, শুধুমাত্র বলেছে 10% অবচয় 1,80,000-এর উপরে, তাহলে একটু ধরে ফেলি 1,80,000-এর 10% হচ্ছে 18,000 টাকা কি আমার অবচয় খরচের পরিমাণ। এরপরে ঋণের সুদ। ঋণের সুদের হিসাব কি বলেছি ভাইয়া? যে আমার এখানে তারিখ ম্যাচ করেছে, আমার প্রশ্নে দেওয়া 22 সাল, আমার রেওয়ামিল 22 সালের, তাহলে যেহেতু তারিখ ম্যাচ করেছে আমাকে এবার মাসের হিসাব করতে হবে। 1-9 সহ কাউন্ট করতে হবে, 9, 10, 11, 12, টোটাল 4 মাসের সুদ কাউন্ট করবো। সুদ কাউন্টটা কত হবে? 10% ঋণ 30,000-এর 10% কাউন্ট করি। 4 মাসের জন্য কি করব? 12 দিয়ে ভাগ, 4 দিয়ে গুণ। দেখি তো করা হয়েছে কিনা। হ্যাঁ, দেখেন 30,000-এর উপর 10% আগে কেটেছি, তারপর 4 মাসের সুদ ধরেছি, যত সুদই আসে, টোটাল আসলো 1,000 টাকা। এখন টোটাল ব্যয়, টোটাল আয় থেকে বাদ দিব। আয় থেকে ব্যয় বাদ দিলেই আমার নিট মুনাফা চলে আসবে। সো একটু কমেন্ট করে জানান যারা আমাদের সাথে ক্লাসে আছেন। আমি দেখছি খুবই কম সংখ্যক মানুষ আছেন, কিন্তু অলরেডি আছেন। বাকিদের জন্য কিন্তু আমাদের এই রেকর্ড ক্লাসটা থাকবে, এবং অবশ্যই যেই সমন্বয়গুলো আপনাদের সমস্যা থাকবে আমরা কভার করব। আচ্ছা, মাহিন বলছে ভাই আজকে আর ক্লাস না করে অন্য একদিন করাইতেন, অনেকের এখনও ঠিক হয় নাই। ভাইয়া অবশ্যই আরেকদিনের চেষ্টা করতাম, বাট সামনে রোজা আসবে, সামনে আপনাদের ওয়ান শট ক্লাস এবং কিছু স্কেডিউলের জন্য আমাদের আসলে আর্থিকের টপিকটা লং করার খুব একটা উপায় নেই। সো আজকের ক্লাসটার ক্ষেত্রে আমি যেটা বলি আপনাদের সাজেশন, যেহেতু আমাদের আর্থিকের টোটাল 2টা ক্লাস পাচ্ছেন, একটা ফার্স্ট পেপারের, একটা সেকেন্ড পেপারের। সো আমি এমনভাবে পড়াচ্ছি যাতে আপনি রেকর্ডটা দেখে বুঝেন। অলরেডি কিন্তু আমরা সমন্বয়গুলো কভার করে ফেলেছি। সো আমরা খুব বেশি না 1 আওয়ার ক্লাসটা টানবো,
ইফ দেখি যদি আপনাদের পার্সোনালি এখন অনেক সমস্যা থাকতেছে, দেন ভাইয়াদের সাথে আমি কথা বলবো। ইফ যদি কোনো কিছু করা পসিবল হয় সেটা অবশ্যই করবো। বাট যারা ক্লাসে আছেন একটু কমেন্ট করে জানান যে ভাই এই সিকিউটা সলভটা কি আমরা বুঝতে পেরেছি কিনা, বা আমার আগের সমন্বয় থেকে এখন রিলেট করা ইজি হয়েছে কিনা। একটু কমেন্টগুলো দেখি। আমি অলরেডি দেখছি মিথিন আছে, মাহিন আছে, সম্রাট আছে। সো আপনারা একটু কমেন্ট করেন যে ভাইয়া এই বিষয়টার বিবরণীটা সলভ করবো কীভাবে, বুঝেছি কিনা আগের সমন্বয়গুলোকে কানেক্ট করে। সবারই দেখবেন রাতের মধ্যেই আশা করি অ্যাকাউন্ট ব্যাক করে যাবে, সো এত চিন্তা ভাবনার কিছু নেই। ওকে, আচ্ছা এখন দেখা যাচ্ছে আরও অনেকে চলে এসেছেন, যাক খুবই ভালো। আচ্ছা পরবর্তীতে যদি যাই, এই সজীবেরই সিকিউর অংশ আছে। আমরা এখন চলতি সম্পদ ও চলতি দায় নির্ণয় করবো। আমাদের কাজ কি? চলতি সম্পদ, চলতি দায়। চলতি সম্পদ দায় মোটামুটি সবাই কিন্তু নির্ণয় করতে পারি। ওকে, সো এখন চলতি সম্পদের মধ্যে মূলধন, মালিকানা সত্ত্ব বাদ দেই, সেবা আয়, আয়ের অংশ বাদ, বেতন খরচ, খরচের অংশ বাদ, ভাড়ার মধ্যে যে 2 মাস বকেয়া, এই 2 মাস কিন্তু আমার জন্য কি দায়, এটা একটা চলতি দায়ের অংশ। ওকে, অনুপার্জিত সেবায় এটাও একটা দায়। অফিস সাপ্লাইজ এটা কিন্তু আবার একটা চলতি সম্পদ। তারপরে টেলিফোন সরঞ্জাম স্থায়ী সম্পদ, চলতি সম্পদ দায় আসবে না। প্রাপ্য হিসাব অবশ্যই চলতি সম্পদ। পরবর্তীতে প্রদেয় হিসাব চলতি দায়। ঋণ কিন্তু দীর্ঘমেয়াদী দায়, কিন্তু ঋণের এই যে সুদটা আছে, এই সুদটা আবার চলতি দায়। উত্তোলন, মালিকানা সত্ত্ব, নগদ তহবিল আবার আমার চলতি সম্পদ। সো আই গেস আপনারা টোটাল বিশদায় বিবরণী থেকে কিন্তু ভাগ করা শিখছেন যে কোনটা সম্পদ কোনটা দায়। এবার যদি দেখি অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ 3000। আমরা জানি কি সাপ্লাইজের মধ্যে ব্যবহার বাদ দিয়ে অব্যবহৃত থাকে, যেটা আমার চলতি সম্পদ। আমরা অলরেডি অব্যবহৃত চলতি সম্পদ দেওয়া আছে, তো চলতি সম্পদ বের করা আরও ইজি হয়ে গেল। তো সম্পদগুলো যদি বসাই, সর্বপ্রথমে বসবে নগদ তহবিল। দেখি বসেছে কিনা, এই যে নগদ তহবিল বসে গেছে। আচ্ছা, নগদ তহবিলের পরে বসবে দেনাদার। দেনাদারের সাথে আবার একটা সমন্বয়ের কাজ আছে। সমন্বয়ের কাজটা কি দেখেন, আমাকে বলেছে সেবা প্রদান করেছি 5000 টাকা, কিন্তু সেটা এখনো পাইনি। তার মানে কি আমি সেবা দিয়ে দিয়েছি, আমি টাকাটা পাইনি। তার মানে কি সে আমার দেনাদার আছে। আচ্ছা, আমার যেহেতু দেনাদার আছে, সেক্ষেত্রে আমি দেনাদারের সাথে এই 5000 টাকা যোগ করব। সো এই যে দেখেন, প্রাপ্য হিসাব যোগ হচ্ছে অলিখিত সেবায় যেটা সমন্বয়ে পেলাম। টোটাল 65-র সাথে 5 যোগ করে আমরা পেলাম 70,000। আচ্ছা, এরপরে আমার সাপ্লাইজের কাজ কি বললাম, অফিস সাপ্লাইজ ছিল 9000, আলটিমেটলি ব্যবহার করে ফেলছি 6000। এই যদি এখানে দেখি সাপ্লাইজ টোটাল খরচ 6000, এবং আমার কাছে অব্যবহৃত আছে 3000। তাহলে আমি সমন্বয় হিসেবে চলতি সম্পদে কতটুকু দেখাবো, যতটুকু আমার অব্যবহৃত সাপ্লাইজ আছে, তার মানে 3000 টাকা। এই যে সাপ্লাইজ থেকে সাপ্লাইজ খরচ বাদ দিয়ে আলটিমেটলি অব্যবহৃত সাপ্লাইজটাকে আমরা চলতি সম্পদে দেখালাম 93,000 টাকা। চলতি সম্পদ ডান। চলতি দায়ে তাহলে কি বসাবো, প্রদেয় হিসাব একদম রেওয়া মিল থেকে। অনুপার্জিত সেবায় কিন্তু আমি দায় লিখেছিলাম। এই দায়ের কি বলেছিল, 5/3 অংশ অর্জিত। আচ্ছা, 5/3 অংশ যদি অর্জিত হয়ে যায়, তাহলে আমার দায় কতটুক, বাকি 2 অংশ কীভাবে বের করব, অনুপার্জিত সেবায় 25,000 থেকে আমরা অর্জিত অংশটা বাদ দিয়ে দিই। অর্জিত অংশ কত বের করেছিলাম, আগেই বের করে রেখেছিলাম 15,000। এই যে দেখেন 15,000 বাদ দিয়ে চলতি দায় হিসেবে অনুপার্জিত সেবায় রয়ে গেল আমার জন্য কত, 10,000 টাকা অনলি। বকেয়া ভাড়া, যে আমি সমন্বয়ের এখানেই বলেছিলাম 2 মাস যে বকেয়া আছে, এই 2 মাসের বকেয়া কিন্তু আমার জন্য দায়। সেটা কত টাকা ছিল, 2,000 টাকা ছিল। দেখেন 2,000 টাকা বকেয়া ভাড়া। লাস্টলি আছে ঋণের বকেয়া সুদ। আমি বলেছিলাম কি আমার 10% ঋণ, যেটা এই যে 10% ঋণ, এই 10% ঋণ দীর্ঘমেয়াদী দায়, কিন্তু ঋণের যে সুদটা, ঋণের
সুদটা হচ্ছে চলতি দায়। তাহলে সুদটা কত পেয়েছি? সুদটা আমরা আগের ক্যালকুলেশন যদি দেখি 1000 টাকা পেয়েছি 4 মাসের সুদ হিসাব করে। এই 1 মাসের সুদটা যে 1000 টাকা, এটা কিন্তু আমার চলতি দায়ে বসবে। টোটাল মোট চলতি সম্পদও ডান, চলতি দায়ও ডান। তো একটু কমেন্ট করে জানান যে চলতি সম্পদ দায়ের অংশটা বুঝেছেন কিনা। ইফ বুঝে থাকেন কমেন্টে জানায় ফেলেন দ্রুত। আছেন একটু কম মানুষ দেখা যাচ্ছে। দীপরাজ সজীব কমেন্ট করেছে 3000। আপনি অব্যবহৃত সাপ্লাইজেরটা কমেন্ট করেছেন, একটু দেরি হয়ে গেল পড়তে। সারা আহমেদ, হ্যাঁ ক্লাস আবার শুরু হয়েছে মাত্রই। ওয়েলকাম টু দ্য ক্লাস। ওকে জি ভাইয়া বুঝেছি। আমরা এর পরে আর্থিক অবস্থার বিবরণী নিয়ে একটু শুরু করব জানা, যে আর্থিক অবস্থার বিবরণী কি। আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে আমার মোট সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব জানার একটা বিবরণী, যেখানে একটা হিসাবকালের নির্দিষ্ট দিনে ব্যবসার সকল সম্পদ দায় জানা হয়। সো মেইন কনসার্নই হচ্ছে সকল সম্পদ জানতে হবে, দায় জানতে হবে, মূলধন জানতে হবে। এই তিনটার যোগফল যে বিবরণীতে পাই সেটাকেই আমরা বলি আর্থিক অবস্থার বিবরণী। সেখানে দায় দেনা সম্পদ কত অংশ আছে জানি, চলতি সম্পদ চলতি দায় জানি, নিট মুনাফা বিনিয়োজিত মূলধন, এগুলো সবগুলো আমরা আর্থিক পেপার সেকেন্ড পেপারের দিক থেকে জানতে পারি। আচ্ছা, পরবর্তীতে আমার যদি সম্পদের কথা চিন্তা করি, যে সম্পদ লেখা হয় টোটাল 4টা ভাগ করা হয়। প্রথম ভাগে আমরা লিখি স্থায়ী সম্পদ, তারপরে লিখি দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপরে লিখি আমরা চলতি সম্পদ, সবার শেষে লিখি অলিক সম্পদ। তাহলে সিরিয়ালটা যদি লিখি, স্থায়ী সম্পদ যেটা আমার 1 বছরের বেশি স্থায়ী সম্পদ মুনাফা অর্জনে ইনভেস্ট করে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ, যে ইনভেস্টমেন্টটা আমি প্রতিষ্ঠানের বাহিরের পক্ষে করি বিভিন্ন সুদ বা মুনাফা অর্জন করার জন্য অতিরিক্ত। চলতি সম্পদ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ 1 বছরের কম মেয়াদি যেই সকল সম্পদ আছে। এবং অলিক সম্পদ হচ্ছে অন্যান্য সম্পদ, যেই সম্পদগুলা মূলত সম্পদ না কিন্তু প্রতিষ্ঠান হিসাবের সুবিধার্থে সম্পদ ধরে। সেগুলো কোনগুলা? সেগুলো হচ্ছে আমার বিলম্বিত বিজ্ঞাপন, তারপরে হচ্ছে আমার শেয়ার অবহার, তারপরে আমার বিভিন্ন প্রাথমিক খরচাবলী এবং অবলেখকের দস্তুরি, অবলেখকের কমিশন, এই বিষয়গুলোকে আমরা কাউন্ট করি অলিক সম্পদ হিসেবে। টোটাল সম্পদে 4টা ভাগ জানলাম। এবার দায়ের ভাগ জানি। দায়ের ভাগটা একটু সোজা, এটা জাস্ট 2 ভাগে করা হয়। একটা হচ্ছে আমার দীর্ঘমেয়াদী দায়, একটা হচ্ছে চলতি দায়। সো দীর্ঘমেয়াদী দায় মানে 1 বছরের বেশি হবে, 1-এর অধিক হবে। চলতি দায় মানে হচ্ছে 1 বছরের কম সময়ের জন্য হবে। সো যখন কোনো দায় 1 বছরের বেশি সময় হয় তাকে বলি কি আমার দীর্ঘমেয়াদী দায়, চলতি দায় হচ্ছে আমার 1 বছরের কম সময়। সারা জিজ্ঞেস করছে যদি ভাইয়া সিরিয়ালে না লিখি কিছু হবে? সম্পদ দায়ের ক্ষেত্রে সিকোয়েন্স মেনটেন করাটা খুবই ভালো। ইনকেস না লিখেন, আপনার যদি ভুল না হয় হয়তো নাও কাটতে পারে, বাট টিচার যদি একটু স্ট্রিক্ট হয় কাটার চান্স থাকে। বাট রুলস জানলে আপনি হয়তো এই ভুলটা করবেন না। আচ্ছা, পরবর্তীতে চলে যাই। আমরা আর্থিক অবস্থার বিবরণী 2টা পদ্ধতিতে করে থাকি, একটা স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি, একটা তারল্যের অগ্রাধিকার পদ্ধতি। স্থায়ী অগ্রাধিকার পদ্ধতিটা ফলো করা হয় আমার ফার্স্ট পেপারে বা প্রথম পত্রে, তারল্যের অগ্রাধিকার পদ্ধতি করা হয় দ্বিতীয় পত্রে। সো দ্বিতীয় পত্রে যখন আর্থিক বিবরণী করা হয় তখন আমরা শুরু করি চলতি সম্পদ দিয়ে, তারপরে আমরা বিনিয়োগ, স্থায়ী সম্পদ, অন্যান্য সম্পদ এভাবে করি। বাট যখন আমি প্রথম পত্র করতেছি হিসাব বিজ্ঞান, প্রথম পত্রের সময় আমরা স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ, অন্যান্য সম্পদের রুলসটা ফলো করব এবং এটাই সব জায়গায় ফলো করা হয়। সো আপনাদের খাতায় এটা ফলো করা উচিত। আচ্ছা, পরবর্তীতে চলে যাই বিভিন্ন প্রকৃতি সম্পদ লেনদেন, এগুলো ছোটোখাটো ব্যাখ্যা দেওয়া, কেন সম্পদ দায় দরকার, এগুলো একটু বাসায় পড়বেন। অ্যাজ আমাদের সময় অনেকটা ওয়েস্ট হয়ে গেছে, আমি একটু থিওরিটিক্যাল জিনিস স্কিপ করতেছি। স্থায়ী সম্পদ বলতে কি বোঝায়? যেই সম্পদটা প্রতিষ্ঠানে 1 বছরের অধিক বা দীর্ঘকাল ধরে থাকে। চলতি সম্পদ বলতে বোঝায় সর্বোচ্চ 1 বছরের মধ্যে। সো কনসিকুয়েন্স চলতি সম্পদ আমরা জানি যে আমার 1 বছরের মধ্যে থাকতে হবে, 1 বছর অতিরিক্ত হতে পারবে না চলতি সম্পদ। দীর্ঘমেয়াদী দায় হচ্ছে যে দায় দীর্ঘ সময়ের জন্য, সাধারণত 1 বছরের অধিক। চলতি দায় হচ্ছে যেটা 1 বছরের মধ্যে পরিশোধিত হবে। চলতি দায়ের মতোই সেম কথাবার্তাই হচ্ছে আমার চলতি
দায়ের ক্ষেত্রে, যেটার মেইন কনসার্নই হচ্ছে 1 বছরের কম সময় হলে চলতি সম্পদ, 1 বছরের কম কোনো দায় হলে সেটা চলতি দায়। আচ্ছা, পরবর্তী যদি দেখি আমাদের যদি অংশটা, সেটা হচ্ছে কি আমরা স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ কি কি আছে আমরা আগে একটু হাইলাইটার দিয়ে মার্ক করি। প্রথমে আছে সুনাম, একটা স্থায়ী সম্পদ। তারপর আছে আসবাবপত্র, অফিস সরঞ্জাম, যন্ত্রপাতি, ভূমি ও দালান। তো এখন খেয়াল করেন পাশে সবগুলোর বাদ দেওয়া আছে। আমরা প্রথমে অবচয় যখন পড়েছিলাম, অবচয়ের ক্ষেত্রে কি বলা ছিল? অবচয়ের ক্ষেত্রে আমরা জানি যে আমার স্থায়ী সম্পদ থেকে অবচয়গুলোকে বাদ দিতে হবে। তো যতগুলাই সম্পদ আছে এখানে আমাদের যে 5টা সম্পদ লেখা, প্রত্যেকটার থেকেই তার অবলোপন, অবচয়, 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 অবচয় আমরা বাদ দিয়ে পুস্তক মূল্যেই সাধারণত আমরা এই সম্পদগুলোকে দেখাবো। সো যখনই অবচয় কাউন্ট করব, স্থায়ী সম্পদ থেকে অবচয়কে বাদ দিয়ে নিতে হবে। পরবর্তীতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, জাস্ট একটা হেডিং দীর্ঘমেয়াদী বিনিয়োগে বসবে, আর কোনো প্যাচাল বা ক্যাচাল নাই এখানে। আচ্ছা, পরবর্তীতে যদি যাই, চলতি সম্পদের বিষয় কি? চলতি সম্পদের বিষয় হচ্ছে যে কোনো নগদ বা ব্যাংক জমা আগে বসবে। সো চলতি সম্পদের ক্ষেত্রে তারল্যের বিষয়টাকে আমরা বেশি ফোকাস করি। তারল্যের বিষয়টা মানে যেই চলতি সম্পদটা সব থেকে দ্রুত নগদ টাকায় রূপান্তর করা যাবে সেটাকে সবার প্রথমে বসে। সো নগদ টাকাকে নগদ টাকায় রূপান্তর করার কিছু নাই, এটাই সব থেকে ফাস্ট, তাই নগদ সবার আগে বসে, তারপর ব্যাংক জমা তারপরে বসে, এরপরে আমার দেনাদার বা অন্যান্য চলতি সম্পদগুলো বসবে। আচ্ছা ভাই, সুনামের অবলোপন কি? সুনামের অবলোপন হচ্ছে সুনামের যেই অংশটা চলে যাচ্ছে বা কমে যাচ্ছে, যেটা আপনারা ফার্স্ট পেপারে পাবেন না, সুনামের অবলোপন পাবেন সেকেন্ড পেপারের আর্থিক বিবরণীতে। ট্রেডমার্ক কি? ট্রেডমার্ক হচ্ছে একটা অদৃশ্যমান চলতি সম্পদ। এই অদৃশ্যমান চলতি সম্পদের ক্ষেত্রে আমরা অবলোপন ব্যবহার করি, তাই কোনো যদি প্যাটেন্ট, ট্রেডমার্ক বা কপিরাইট দেখেন, তার অবলোপনটা আমরা পরিচালন ব্যয় দেখাবো এবং স্থায়ী সম্পত্তি থেকে মাইনাস করে নিব। আচ্ছা, এরপরে যাই, দেনাদার থেকে আমরা কি জিনিস বাদ দিব? যদি এটা সমাপনী কুড়ির না লিখে আমি সুন্দর করে লিখি, সেটা হচ্ছে আমরা নতুন কুড়িন বাদ দিব এবং নতুন কুড়ির সঞ্চিতিকে বাদ দিব। প্রাপ্য বিল হচ্ছে দেনাদারের রিটার্ন ফর্ম। অব্যবহৃত মণিহারি আমরা চিনি, আমরা সমাপনী মজুদ এবং অব্যবহৃত মণিহারিকে একইভাবে ট্রিট করি। তার মানে যেই সম্পদটা এই বছর, যেই পণ্যটা এই বছর বিক্রি করতে পারি নাই, আমার কাছে রয়ে গেছে, সেটা আমার সমাপনী মজুদ। যেই মণিহারি এই বছর ব্যবহার করতে পারি নাই, আগামী বছর ব্যবহার করব, সেটা আমার অব্যবহৃত মণিহারি। দুইটাই কিন্তু আমার জন্য চলতি সম্পদ। এরপরে যদি যাই, প্রাপ্য আয়, যে টাকাটা এখনো পাইনি, পাবো, অগ্রিম প্রদত্ত খরচ, অলরেডি এই দুইটাকে ব্রিফ করে দিয়েছি। টোটাল চলতি সম্পদ হইল। এখন যদি আমি অলিক সম্পদগুলো যোগ করি, কি কি আছে? প্রাথমিক খরচাবলী, বিলম্বিত বিজ্ঞাপন। এইটা যোগ করলে কিন্তু আমার মোট সম্পদের কাজ শেষ। এখানে যোগফল টেনে দিয়ে ডাবল দাগ দিয়ে ক্লোজ করে দিব। এরপরে কাজ শুরু হবে দায়ের পোর্শন বা মালিকানা সত্ত্বে। সো প্রথমেই হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, যে উদ্বৃত্তটা বের হবে সেটাকে বসাবো। এরপরে আমরা শুরু করব দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় বলতে পারে 10% ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ, ঋণপত্র, ডিবেঞ্চার, এই টাইপ যখন ওয়ার্ড থাকবে এগুলাকে আমরা বুঝবো, এগুলো এক একটা দীর্ঘমেয়াদী দায়, এগুলাকে আমরা দীর্ঘমেয়াদী দায়ের অংশে বসাবো। যদি এগুলো না পাই, চলতি দায় অনেকগুলো পাবো। কি কি পাই দেখি। সর্বপরিচিত পাওনাদারকে আমরা চিনি, পাওনাদারকে পাবো। ব্যবসায়িক ঋণ পেতে পারি, প্রদেয় বিল পেতে পারি, বকেয়া খরচগুলা, কোনো ধরনের অগ্রিম আয় থাকলে, অনুপার্জিত আয় থাকলে, জমাতিরিক্ত থাকলে, এই সকল বিষয়ই আমার জন্য এক একটা আমার জন্য চলতি দায়, যেটা আমাকে 1 বছরের মধ্যেই পরিশোধ করে দিতে হবে। সো এই গেল আমার মালিকানা সত্ত্ব, এবং এই দুটো যখন আমরা যোগ করব, ঠিক সম্পদের যোগফল এবং এখানে ঠিক দায়ের যোগফল আমার হুবহু মিলে যাবে। সম্পদ ইজ ইকুয়াল দায় যোগ মালিকানা সত্ত্ব প্রুভ হয়ে গেলে আমার আর্থিক অবস্থার বিবরণীর কাজ শেষ। তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন আমরা কিছু নীতিমালা সম্পর্কে জানব। খুবই শর্টলি ব্রিফ করতেছি, যেহেতু এই টপিকটা আপনাদের অবজেক্টিভে কিছু কিছু আসে এবং থিওরিটিক্যালি পঞ্চম অধ্যায়ে এটা একটা কনসার্নিং বিষয়। সো এইটার রেকর্ডিং হয়তো আপনারা আগের পেয়ে যেতে পারেন, আগের ক্লাসগুলো একটু ফলো করেন। আর যদি না পান, একটু নেক্সট কোনো ক্লাসে বললেন, তখন আমরা এটা আবার একটু ব্রিফ করার চেষ্টা করব। আচ্ছা, ব্যবসায়িক সত্ত্ব ধারণা খুবই সিম্পল একটা কথাই বলে। ব্যবসায়িক সত্ত্ব ধারণা হচ্ছে মালিক এবং ব্যবসা দুটো আলাদা পক্ষ,
মালিক যা কিছু দিব মূলধন, মালিক যা কিছু নিয়ে যাবে সেটাই তার উত্তোলন। এই কনসার্নটা যেই নীতিমালায় বলা আছে সেটাকে বলা হয় ব্যবসায়িক সত্তা ধারণা। তারপরের বিষয় হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা। চলমান প্রতিষ্ঠান ধারণা হিসেবে বলা হয় যে একটা প্রতিষ্ঠান আজীবন ধরে চলতে থাকবে এবং এই যে প্রতিষ্ঠানটা শুরু হয়েছে 2021, 20, 15 বা 1900 সালে, এই প্রতিষ্ঠান আজীবন চলবে, কোনোদিন বন্ধ হবে না বা বন্ধ হওয়ার উদ্দেশ্য নিয়ে কেউ ব্যবসায় নামে না। এখান থেকে যেটা আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এই নীতিমালাটা দিয়ে আমরা কি করি। এই নীতিমালাটার কারণেই আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি এবং এই নীতিমালার কারণে আমার মূলধন জাতীয়, মুনাফা জাতীয় এই দুই শ্রেণীর সম্পদ এবং ব্যয়কে ভাগ করা যায়। সেই দুটা থেকে আপনাদের অবজেক্টিভ আসবে যে আর্থিক অবস্থার বিবরণী কোন নীতিমালা অনুসারে করা হয় এবং আপনার মুনাফা জাতীয় ও মূলধন জাতীয় শ্রেণীবিভাগ কোন নীতির কারণে করা হয়। দুইটার উত্তরই হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা। পরবর্তীতে হিসাবকাল ধারণা। যেহেতু একটা প্রতিষ্ঠান যেটা 1990 সালে শুরু হয়েছে, এখন 2024 পর্যন্ত চলতেছে, এই প্রতিষ্ঠানের শুরু আছে কিন্তু এখনো শেষ হয়নি, তাহলে এই প্রতিষ্ঠান কি লাভ লোকসান করবে না? অবশ্যই লাভ লোকসান হিসাব করবে। ওরা প্রত্যেকটা সালকে আলাদা আলাদা ভাগ করে নেবে। তার মানে 2023 আলাদা একটা সাল, 2022 আলাদা একটা সাল, 2021 আলাদা একটা সাল। এই যে এক বছর করে ভাগ করলো, এক বছর করে ভাগ করলো, এক বছর করে ভাগ করলো, এই ভাগগুলোকেই বলা হয় হিসাবকাল ধারণা। সো হিসাবকাল ধারণা সাধারণত একটা হিসাবকালকে তারা এক বছরে ভাগ করে নেয় এবং এই এক বছরের হিসাবকাল শেষে যে আপনারা যে সমন্বয় দাখিলা শিখছেন কার্যপত্রে, সমন্বয় দাখিলাগুলোকে প্রদান করা হয় এই হিসাবকাল ধারণা অনুসারে। কি করা হয় যদি দেখেন, হিসাবকাল শেষে যে বিশদায় বিবরণী তৈরি করা হয়, যেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। হিসাবকাল ধারণা অনুসারে বিশদায় বিবরণীকে তৈরি করা হয় এবং এই বিবরণীর তৈরি করে বকেয়া খরচগুলোকে যোগ করা হয়, প্রাপ্ত আয়গুলোকে যোগ করা হয় এবং যদি কোনো ব্যয় থাকে ব্যয়গুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। পরবর্তীতে আসি অগ্রিম আয়গুলোকে, যে দেখেন এখানে বলা আছে অগ্রিম আয় এবং অগ্রিম কোনো ব্যয় থাকলে সেগুলোকে আমরা হিসাব থেকে বাদ দিয়ে দিব। সো যেই নীতিমালার কারণে বাদ দেই, যেটা আমি ক্লাসের প্রথম দিকে বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের এই নীতিমালার কারণে বা হিসাবকাল ধারণার কারণে এগুলো বাদ দিয়ে দিই। পরবর্তীতে রক্ষণশীলতার নীতি। রক্ষণশীলতা যেটা আপনি মনে রাখবেন, এই নীতির কারণে মজুদ পণ্য যেটা কম সেটা ধরা হয়। সো ফোকাস পয়েন্ট কি এখানে, যেটা কম দাম মজুদ পণ্য, বাজার মূল্য হোক যেই মূল্যই হোক, যেই দামটা আপনি কম দেখবেন সেই দামটাই কিন্তু আপনার মজুদ পণ্যর দাম হিসেবে ইউজ করতে হবে। আচ্ছা, এরপরে ঐতিহাসিক মূল্যনীতি। এটাও খুবই সিম্পল। ঐতিহাসিক মূল্যনীতি শুধু একটা কথাই বলে, যখন কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করা হয়, যে মূল্যে ক্রয় করা হয়েছিল সেই মূল্যেই প্রতি বছর আর্থিক বিবরণীতে দেখাইতে। তার মানে একটা সম্পত্তি যদি আপনি 2020 সালে 2 লাখ টাকায় ক্রয় করেন, 22 সাল, 23 সাল, 24 সাল প্রত্যেক বছরই ওই সম্পদটাকে আপনি 2 লাখ টাকাতেই দেখাবেন। সো আপনাদের এখানে একটু শর্ট নোট লিখে দিই। 2020 সালে যেই সম্পত্তির দাম ছিল 2 লাখ, সেটা যদি আপনি 2023-এও লিখেন, 2023-এ লিখলেও সেটাকে লিখবেন ক্রয় মূল্যে 2 লাখে, 2024-এ লিখলেও সেটাকে লিখবেন 2 লাখ টাকাতেই। এই এতটুক ছোট্ট সিম্পল একটাই কথাই বলা আছে এখানে। হিসাব বিজ্ঞানে প্রত্যেক বছর এটা একই দামে লেখা হবে। আচ্ছা, লাস্ট আছে একটা বস্তুনিষ্ঠতা সীমাবদ্ধতার নীতি। এটা আপনাদের খুবই কমনলি আসে। বস্তুনিষ্ঠতা সীমাবদ্ধতার নীতির কারণে একটা কলম এবং একটা স্কেলকে আমরা কি করি, একটা কলম বা স্কেলকে এইটাকে প্রথমতই আমরা ব্যয় নামে লিপিবদ্ধ করে দিই। সো এটাকে আমরা সম্পদ না ধরে যেই সম্পত্তিটার দাম কম সেই সম্পত্তিটাকে আমরা সম্পদ হিসেবে লিপিবদ্ধ না করে আমরা সেটাকে ব্যয় হিসেবে লিপিবদ্ধ করে দেওয়া হয় যেই নীতির মাধ্যমে, সেটাকে বলা হয় বস্তুনিষ্ঠতা সীমাবদ্ধতা। যার কারণে মণিহারি যেটা কলম, পেন্সিল, রাবার আছে, এটা আমার অনেক দিন টিকে থাকলেও এটাকে আমরা অলওয়েজ ব্যয় নামে লিপিবদ্ধ করে দিব। আচ্ছা, বস্তুনিষ্ঠতা সীমাবদ্ধতা গেল।
এখন আমরা একটু মজুদ পণ্যের হিসাবটা দেখব। এটা একটু ক্রিটিক্যাল হিসাব, তো যারা আছেন ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, যারা পরে রেকর্ডিং দেখবেন এই পোর্শন থেকে একটু বেশ সিরিয়াসলি দেখবেন, কারণ এখনকার সমন্বয়গুলো একটু টাফ, একটু ফাস্টও যাওয়া হবে। সো আসেন শুরু করা যাক। সো এখানে কি কি বলা আছে দেখেন, আমার একটা মজুদ পণ্য আছে 1-1-21, তার মানে এটা আমার প্রারম্ভিক মজুদ পণ্য। যা একটা ক্রয় আছে, একটা মণিহারি আছে। এখন সমন্বয় কি বলেছে, সমন্বয় বলেছে প্রারম্ভিক মজুদে মণিহারি আছে কিসের মধ্যে, প্রারম্ভিক মজুদের মধ্যে আছে 500 টাকা। আপনি বলেন প্রারম্ভিক মজুদ পণ্য কিসের, যেই পণ্য নিয়ে আমি ব্যবসা করি। সো আমি যদি একটা ফোন কোম্পানি চালাই, ফোন ক্রয় বিক্রয় করি, তাহলে আমার কাছে পণ্য হিসেবে প্রারম্ভিক মজুদ হিসেবে মোবাইল ফোনই থাকা উচিত। কিন্তু কোনো কারণে যদি প্রারম্ভিক মজুদের মধ্যে 500 টাকা দামের কলম পেন্সিল দেখানো হয়, সেটা কি এখানের উপযুক্ত জায়গা, উপযুক্ত জায়গা না, তাহলে আমাকে কি করা উচিত, এই প্রারম্ভিক মজুদের যেহেতু জায়গায় ভুলে মণিহারি আসছে, মণিহারিকে আগে বাদ দিতে হবে, এবং মণিহারি যেই জায়গাটা আছে 5000 টাকা ওর অংশে আমাকে নিয়ে আসতে হবে। তো আমরা একটু দেখি কি করা যায়। তাহলে প্রথম কাজই হচ্ছে এই যে দেখেন, প্রারম্ভিক মজুদ থেকে মণিহারিকে বের করলাম, কারণ ওর জায়গা এখানে না। 22,500 থেকে 500 টাকা মণিহারি বাদ দিয়ে তার প্রকৃত মূল্য প্রারম্ভিক মজুদ পণ্যের 22,000 দেখাইলাম। এর পরবর্তী যদি দেখি, আমার মণিহারি ছিল কত, 5,000, তার সাথে যেই 500 মণিহারির মধ্যে চলে আসছিল তাকে এখন মণিহারির জায়গায় ফিরিয়ে দিলাম। টোটাল মণিহারি এখন পাইলাম 5,500 টাকা। এবং পরবর্তী আরেকটা লাইন বলা আছে, সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত আছে অব্যবহৃত মজুদের 1500 টাকা। দুইটা কথা এখানে বলা, সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত আছে অব্যবহৃত মণিহারির কত টাকা, 1500 টাকা। সো আবার সেম কোশ্চেন, সমাপনী মজুদ থাকবে আপনার মোবাইল ফোন, কিন্তু সমাপনী মজুদের মধ্যে আপনি দেখতেছেন কলম পেন্সিল স্কেলের দাম ধরা আছে 1500 টাকা। এটা তার উপযুক্ত জায়গা না, যেহেতু উপযুক্ত জায়গা না তাকে এখান থেকে বের করে দিতে হবে। বের করে দেওয়ার উপায় কি, সমাপনী মজুদ যেই কয়টা জায়গায় বসে সেখান থেকে তাকে বের করে দেওয়া। তো সমাপনী মজুদ কোথায় বসে, প্রথম সমাপনী মজুদ বসে বিকৃত পণ্যের ব্যয় সর্বশেষ জায়গা। সমাপনী মজুদ থেকে মণিহারি বাদ দিলাম 1500 টাকা, এবং সমাপনী মণিহারি যেহেতু মাইনাস হয়, মাইনাস হিসেবেই কিন্তু এখানে আছে বিকৃত পণ্যের ব্যয়ের জন্য। পরবর্তীতে সমাপনী মজুদ কিন্তু আরও একটা জায়গায় বসে, সেটা কোথায় বসে ভাইয়া, সেটা কিন্তু আমার বসে চলতি সম্পদে। তো দেখি চলতি সম্পদে এই যে সমাপনী মজুদ, তার জায়গা থেকেও মণিহারিকে বাদ দিয়ে নিলাম। কেন বাদ দিলাম, কারণ হচ্ছে সমাপনী মজুদের মধ্যে কিন্তু মণিহারি নামক যে ব্যয়টা আছে এর কোনো জায়গা নাই, যেহেতু যার জায়গা সে উপযুক্ত জায়গায় সে নেই, তাই তাকে বের করে দিতে হবে। সো বের করে দিলাম মাইনাস করে। এবার আসি, যেহেতু অব্যবহৃত মজুদ আছে, মণিহারি খরচেও সে একটু ইফেক্ট ফেলবে। কি ইফেক্ট ফেলবে, মণিহারি খরচের মধ্যে সে অব্যবহৃতটা, আমি অলওয়েজ কি করি, সম্পদ, যেহেতু কোনো সম্পদের জায়গা ব্যয়ের মধ্যে নাই, আমি অলওয়েজ মণিহারি থেকে সমাপনী মণিহারিটা বাদ দিয়ে দিই। ওকে, তাহলে আমি এখন কি করলাম, বাদ দিয়ে দিলাম। টোটাল মণিহারি ব্যয় পেলাম এবার 4,000। তাহলে 5,500 টাকা মণিহারি ছিল, সেখান থেকে আমি 1500 টাকা যেহেতু ব্যবহার করিনি, 1500 টাকা যেহেতু আমার সম্পদ আছে, সেটা আমি বাদ দিয়ে আপাতত মণিহারি আমি যা ব্যবহার করেছি তার ব্যয়টা দেখালাম। কতটুকু ব্যয় পেলাম, ব্যয় পেলাম 4,000 টাকা। এবং যেহেতু সমাপনী মণিহারি আছে, এই বছর ব্যবহার করছি না, আগামী বছর ব্যবহার করব, তাহলে এটা আমার জন্য কি, এই বছরের জন্য একটা সম্পদ। যেহেতু এই বছরের জন্য একটা সম্পদ, তাই অব্যবহৃত মণিহারি নামে একটা চলতি সম্পদ 1500 টাকা দেখাবো আমরা। আশা করি বুঝতে পারবেন। তো সারা আহমেদ বলছে পরিচালনে মণিহারির সমন্বয়টা আবার একটু বুঝিয়ে দেন। দেখেন আমি রিপিট করেছি, প্রথমত মণিহারি পরিচালন ব্যয় বসে এটা জানি, প্রারম্ভিক মজুদের মধ্যে ভুলে মণিহারি চলে আসছিল, তাই কি কাজ করলাম, প্রারম্ভিক মজুদ থেকে বের করে দিলাম, মণিহারির প্রাপ্য জায়গা মণিহারিতে তাই যোগ করলাম। এবং পরবর্তীতে দেখেন সমাপনী মণিহারির মধ্যেও আমার কাছে কি রয়েছে, সমাপনী মণিহারির মধ্যেও আমার কাছে 1500 টাকার মণিহারি অন্তর্ভুক্ত ছিল। সমাপনী মণিহারির মধ্যেও কিন্তু কোনোভাবেই আমার মণিহারির জায়গা না, তাই সমাপনী মণিহারি যেখানে যেখানে বসে, দুইটা জায়গায় বসে, এই যে 1 নাম্বার জায়গা, 2 নাম্বার জায়গা, দুইটা জায়গা থেকেই আমি মণিহারি বাদ দিয়ে দিলাম। এবার মণিহারির কাজে আসি। পরিচালন ব্যয় শুধু মণিহারির কাজ যদি দেখেন, প্রারম্ভিক থেকে বাদ হইলেও
আফটার অল মণিহারি তো আমি কিনেছি, আমি ব্যবহার করব, তাই মণিহারির মধ্যে প্রারম্ভিকের অংশটা যোগ এবং যতটুকু সমাপনী রয়ে গেছে, সমাপনীটাকে কি বলি, সম্পদ বলি, সম্পদের অংশটুকু আমরা বাদ দিয়ে দিব। তো সম্পদের অংশটা বাদ দিয়ে দিলাম। আলটিমেটলি মণিহারি যা কিনেছি, যা ছিল, দ্যাট মিনস আপনি মনে করতে পারেন যে আপনার বছরের শুরুতে 500 টাকার মণিহারি ছিল, সারা বছর 5000 টাকার কিনছেন, টোটাল 5500 টাকার মণিহারি ছিল, কিন্তু আলটিমেটলি সারা বছর শেষে দেখলেন ব্যবহার করার পরে রয়ে গেছে 1500 টাকা। যেহেতু বিশদ আয় বিবরণীতে আমরা শুধু ব্যবহারের অংশ দেখাই, তাই আমরা 1500 টাকা বাদ দিয়ে টোটাল যতটুকু ব্যয় হয়েছে 4000 টাকা সেটাই দেখাচ্ছি। সো আবার একটু কমেন্ট করে জানান যে ভাই এবার বুঝতে পেরেছেন কিনা। মণিহারিটা একটু ক্রিটিক্যাল, 2-3 বার ঠান্ডা মাথায় করা লাগবে, না হলে খুবই ইজিলি বোঝার কথা না। ফাতেমা আসলাম মিথিন, সবার শেষে মনে আমার এফবি ঠিক হয়েছে, আবার ক্লাস প্রথম থেকে দেখা লাগবে। হ্যাঁ অবশ্যই একটু রেকর্ডিং যেহেতু থাকবে, প্রথম থেকে দেখে দেখেই আসবেন, অ্যাজ 1 ঘন্টার মতো আমরা ক্লাসটা আনবো। সারা আহমেদ আর গ্যাব্রিয়েল কাব্য একটু বললেন যে আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝেন তাহলে একটু পরবর্তীতে আগাই। বা বাকিরা যারা আছেন সেখানেও একটু কমেন্ট করে বললেন। ওকে, দীপরাজ বুঝছে, তাহলে আসেন পরবর্তীতে। অবচয়ের এই ক্যাচালটা একটু কঠিন। দেখেন আগের অবচয়ের এই 8000 টাকা হচ্ছে আমরা আগের স্লাইডে বুঝেছিলাম যে 8000 টাকা ব্যয় হয়েছিল, এটা একটু স্লাইডটা রয়ে গেছে পিছনে, এবং 8000 থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিয়ে টোটাল জাস্ট আমার সম্পদের যতটুকু মূল্য থাকে সেটা দেখায়। সো 80,000 থেকে অবচয়ের পরিমাণ বাদ দিয়ে 72,000 দেখালাম। আচ্ছা, পরবর্তীতে যদি দেখি এই সমন্বয়ে দেখেন আমার 23 সাল লেখা এবং 23 সালে একটা ঘটনা ঘটেছে। 23 সালের ঘটনাটা কি ঘটেছে, আমি 30,000 টাকার সম্পদ ক্রয় করেছি। কবে? 1 এপ্রিল 2023 সালে ক্রয় করেছি, এবং আসবাবপত্রের উপরে 10% অবচয় ধরতে হবে। তার মানে আমি বছরে জানলাম 80,000 টাকার সম্পদ আছে। বছরের প্রথমে কত ছিল জানতাম না, কিন্তু মাঝে আমি 30,000 টাকার সম্পদ ক্রয় করে কি করলাম, আমি টোটাল সম্পদ পাইলাম 80,000 টাকা। সো আমি যদি একটু ভেঙে লিখি, আমার 1 তারিখে 01/2023 তারিখে কত সম্পদ ছিল জানতাম না, যোগ কত তারিখ কিনলাম 01/04/2023 তারিখে একটা সম্পদ কিনলাম 30,000 টাকা, এবং সর্বশেষ যোগফল 80,000 টাকা পাইলাম কত তারিখে 31/12/2023 তারিখে। তাহলে একটু বলেন তো আমার 1 তারিখের সম্পদ কত ছিল? খুবই ইজি না বের করা, যে সমাপনী সম্পদ থেকে মাঝখানে যেটা ক্রয় করছে এটাকে বাদ দিলেই হবে। তাহলে একটু বাদ দেই, 80,000 থেকে যখন 30,000 বাদ দিব আমার কাছে থাকবে 50,000 টাকার স্থায়ী সম্পদ। এই 50,000 টাকা হচ্ছে বছরের শুরুর আমার স্থায়ী সম্পদ। ওকে, এবার একটু আগে, কারণ এখন বছরের শুরুর সম্পদটা কেন জানতে চাইলাম, কারণ আমার যে অবচয় আমি বের করব 1 তারিখ থেকে 31 ডিসেম্বর। তাহলে 1 তারিখ থেকে 31 ডিসেম্বর কত টাকার সম্পদ ছিল? 50,000 টাকার। সো ক্যালকুলেশনে যদি একটু দেখি, এই যে দেখেন 80,000 থেকে 3,000 না 30,000 বাদ দেওয়ার পরে আমার 50,000-এর উপরে 10% অবচয় ধরবো, যেটা সারা বছরের জন্য। পরবর্তীতে যদি আপনি চিন্তা করেন যে 30,000 টাকার সম্পদ কিনছেন, এই সম্পদটা 10% অবচয় ঠিকই ধরবো, কিন্তু কত মাসের জন্য ধরবেন? আপনি যেই সম্পদটা যেই তারিখ থেকে কিনছেন, আপনারা অলরেডি অবচয়ের অধ্যায় করেছেন, সো রিলেট করা ইজি। আমি যেহেতু 30,000 টাকার সম্পদটা কিনেছিলাম এপ্রিল মাসে, আমি তার অবচয় ধরবো এপ্রিল থেকে শেষ পর্যন্ত। অত টাকা আসে আমরা একটু দেখি ক্যালকুলেশনটা ভেঙে। 50,000-এর উপরে যখন 10% ধরতেছি আসতেছে 5,000, কিন্তু যখন 30,000-এর উপরে 10% ধরে এইটাকে করতেছি 9 মাসে অন্তর্ভুক্ত, কত টাকা আসবে?
30,000-এর 10% 3,000 ইন্টু হবে 9/12 ইজুকাল হবে 2250, টোটাল অবচয় 7,250। সো অলরেডি দীপরাজ সজীব হিসাব করে বলেছে যে 2250 হবে। সেটা কতটুকের? সেটা হবে আপনার পরবর্তী 30,000 টাকার। আপনি যেটা ভুল করেছিলেন আগে যে 5,000 টাকা যে প্রারম্ভিক সম্পদ ছিল 50,000 টাকা, এটা ক্যালকুলেশন করেন নাই। ওকে, অরিত্রী মঙ্গল গ্রহ থেকে একেবারে ফেসবুক রিস্টার্ট দিয়ে চলে এসেছে। আচ্ছা, লাস্ট কাজ কি? স্থায়ী সম্পদ যেটা আছে 80,000, তার থেকে আমি আমার পুঞ্জীভূত অবচয় 7,250 যেটা ব্যয় হিসেবে পেয়েছিলাম এটাকে বাদ দিব। বাদ দিয়ে যেই সম্পদটা থাকে অতটুকু দেখাবো। আশা করি বুঝতে পেরেছেন। এখন লাস্ট এই এমসিকিউটা অনেকবার আসতে আমি দেখেছি। যদি কঠিন প্রশ্ন আসে যে কোনো বোর্ডে, এর চেয়ে কঠিন অবচয় দেওয়া পসিবল না। যদি টিচার দিতে চাই দিতে পারে, বাট আমার দেখা এরকম আমি প্রশ্ন দেখি নাই। আগের প্রশ্নটা এটা প্রায় সেম। দেখেন 1/4/23 30,000 টাকাই ছিল, আসবাবপত্র ক্রয় করেছি, কিন্তু এখানে দেখেন সংস্থাপন ব্যয় 4,000 টাকা। কার মধ্যে অন্তর্ভুক্ত? মজুরির মধ্যে অন্তর্ভুক্ত। এবং আসবাবপত্রের উপরে ঠিক আগের মতো 10% অবচয় ধরব। ধাপে ধাপে বুঝি। প্রথম কাজ, মজুরির মধ্যে কি একটা মেশিনের সংস্থাপন ব্যয় থাকার কথা? থাকার কথা অবশ্যই না। তাহলে প্রথম কাজ কি? মজুরি থেকে সংস্থাপন ব্যয় বাদ দেওয়া। বিক্রিত পণ্যের ব্যয়ে যেই মজুরিটা বসান, মজুরি থেকে সংস্থাপন ব্যয় বাদ দেই 4,000, মজুরি বসায় ফেললাম 10,000। মজুরির কাজ শেষ। এখন আসি অবচয় ক্যালকুলেশন করব কি? প্রথম ক্যালকুলেশনটা আই গেস আগের বারের মতো ব্যাখ্যা করা লাগবে না। 80,000 থেকে আমরা 30,000 বাদ দিব, কারণ অর্ধেক সম্পত্তি পরে কিনেছিলাম। এটার উপরে 10% কাউন্ট করব 5,000। নিচের পোর্শনে দেখেন একটু পার্থক্য আছে। কেন? সংস্থাপন ব্যয় 4,000 একটা মেশিনের, সংস্থাপন ব্যয়ও কিন্তু এই মেশিনটার সমমূল্যে বা সম্পদ হিসেবেই গণনা হবে। তাই এবার অবচয় ধরবো আমরা 30,000 যোগ 4,000, টোটাল 34,000-এর 10%-এর ইন্টু কত তারিখে করছি? 1 এপ্রিলে। তাহলে 9/12 কত টাকা আসে একটু যদি দেখি আমরা। এবার 3400 ইন্টু 34,000 ইন্টু 10% ইন্টু 9/12। সো ক্যালকুলেশনে আসে 2,550 টাকা। তাহলে 5,000 যোগ 2,550 ইজ ইকুয়াল আমাদের 7,550। সো একটু কমেন্ট করে জানাবেন যে এই অবচয় ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন কিনা। যদি গত ক্যালকুলেশনটা বুঝে থাকেন, এটাও বোঝার কথা। লাস্টলি যে কাজটা সেটা হচ্ছে আসবাবপত্র যে 80,000, তার মধ্যে কিন্তু সংস্থাপন ব্যয়টা ইনক্লুডেড ছিল না। কেন সংস্থাপন ব্যয়টা ছিল না? কারণ এই সংস্থাপন ব্যয়টা ভুলে চলে গেছিল কার কাছে? এটা ভুলে চলে গেছিল মজুরির কাছে। মজুরি থেকে বের করে নিয়ে এসে সম্পদে আবার যোগ করে দিলাম। এবং লাস্টলি যেই কাজটা সবসময় করি, পুঞ্জীভূত অবচয়কে বাদ দিয়ে দিলাম। যত টাকা আমরা ক্যালকুলেশনে বের করেছি সেটা বাদ দেওয়ার পরে আমি আমার নিট সম্পত্তি জানলাম। সো একটু কমেন্ট করে জানান। একটু স্লো কমেন্ট আসতে পারে, বাট একটু কমেন্ট করে জানান যে অবচয়ের এটা বুঝেছেন কিনা। ওকে মিথিন, বুঝেছি অল্প অল্প। কাইন্ডলি দুইটা সমন্বয়ে আজকের ক্লাস শেষ হোক বা আগামীকাল সকালে হোক, অবশ্যই রিভিউ করবেন ক্লাসের এই অংশটা কত মিনিটে শুরু করেছি একটু দেখবেন। আমি আই গেস 35 মিনিট থেকে শুরু করেছি অবচয় পড়ানো। একটু ওভারভিউ করেন, যদি না বুঝেন তাহলে একটু আবার জানাবেন। আচ্ছা, এখন আসেন আপনাদের সব থেকে ভয়ের বিষয় যেটা কুড়িন। কুড়িনটাকে একটু মনোযোগ দিয়ে বুঝি, কারণ কুড়িন আপনার আসবেই সমন্বয়। ইফ কুড়িন পারেন, আল্লাহ দিলে আপনারা বাকি আটকাবেন না আর্থিক বিবরণীতে। আচ্ছা, প্রথমত আসি কুড়িনের মধ্যে রেওয়া মিলে যেটা আসে, রেওয়া মিলে যেটা লেখা থাকে সেটাকে আমরা শুধু কুড়িন বলি। কুড়িন সঞ্চিতিকে আমরা বলি কি? পুরাতন রেওয়া মিলের যেটা। আচ্ছা, পরবর্তী চিন্তা কি?
দেনাদারের যদি কোনো টাকা, দেখেন টাকার পরিমাণ যখন আদায়যোগ্য নয় বলবে, সেটাকে আমরা বলবো নতুন কুড়িন। এবং দেনাদারের উপরে যেই পার্সেন্টেজ কাটতে বলবে, এই পার্সেন্টেজকে আমরা বলবো নতুন কুড়িন সঞ্চিতি। সো দেখেন চারটা আইটেম একটু ক্লিয়ার হয়। রেওয়া মিলের যেটা কুড়িন সেটা শুধু কুড়িন, সমন্বয়ে যেটা শুধু টাকার কথা উল্লেখ আছে সেটা আমার নতুন কুড়িন, এবং যেটার উপরে পার্সেন্টেজ কাটতে বলেছে সেই পার্সেন্টেজ কাটার অংশটা হচ্ছে নতুন কুড়িন সঞ্চিতি, এবং রেওয়া মিলের যেটা উল্লেখিত সঞ্চিতির পরিমাণ আছে সেটা আমার পুরাতন কুড়িন সঞ্চিতি, যেটা বিয়োগ হয়। এখন আসি পরিচালন ব্যয় বসাবো কীভাবে। সর্বপ্রথম রেওয়া মিলে কুড়িন পাওয়া গেছে, কুড়িনকে বসাই। কুড়িনকে বসাইলাম 3000 টাকা, তার সাথে বসবে নতুন কুড়িন। নতুন কুড়িন কত? যেটা টাকা আদায়যোগ্য নয়, টাকার পরিমাণে উল্লেখ থাকবে। বারবার রিপিট করছি, টাকায় কথাটা বলা থাকবে। টাকায় কথা বলা আছে, টাকায় বসাই দিলাম 5000। টোটাল মোট কুড়িন পেলাম 8000 টাকা। এখন আমার কাজ কি? দেনাদারের 10%, কিন্তু একটু ওয়ার্ডটা খেয়াল করবেন, বলেছে অবশিষ্ট দেনাদারের 5%। এখন অবশিষ্ট মানে কি? অবশিষ্ট মানেই হচ্ছে যেই দেনাদারটা উল্লেখ থাকবে 50,000 মাইনাস হবে যেই টাকাটা আদায়যোগ্য নয় বা যেটা নতুন কুড়িন, তাহলে মাইনাস দেই 5,000। তাহলে অবশিষ্ট দেনাদার কত? ভাইয়া অবশিষ্ট দেনাদার কিন্তু 45,000। এই 45,000-এর উপরে বলেছে 10% কুড়িন ধার্য করতে। এই যে দেখেন নিচে আমি সূত্রটা লিখে দিয়েছি, দেনাদারের সাথে যদি অলিখিত ধারে বিক্রয় থাকে যোগ করে নেবেন, কোনো নতুন কুড়িন থাকে বিয়োগ করে নেবেন, তারপরে পার্সেন্টেজ কাটবেন। সো আমার যেহেতু 45,000 টাকা এসেছে, 45,000-এর 10% কত আসবে? এখানে একটু লিখে দিই, 45,000 ইন্টু 10% ইজ ইকুয়াল 4500 টাকা। তাহলে মোট টাকা আসলো 12,500, মাইনাস দিব পুরাতন। মাইনাস পুরাতন কত? 2,000 একেবারে লেখা আছে। ইফ 2,000 বাদ দেই, আমার কাছে কুড়িন খরচ নামে দেখাতে হবে 10,500 টাকা। এই ছিল কুড়িন নিয়ে আসতে পারার টোটাল প্রসিডিউরটা। এখন যেটা ম্যাথে আসবে সেটা হচ্ছে কিছু সময় রেওয়া মিল থেকে এই কুড়িনটা থাকবে না, তখন কাজ শুরু হবে নতুন কুড়িন থেকে। কিছু সময় রেওয়া মিলে নতুন কুড়িন থাকবে না, কাজ শুরু হবে নতুন কুড়িন সঞ্চিতি থেকে। কোনো সময় কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই করব না। তো একটু কমেন্ট করে জানাবেন যে কুড়িনের ক্যাচালটা একটু বুঝেছেন কিনা, কারণ কুড়িনটা আপনাদের একটা সিগনিফিক্যান্ট পোর্শন রেওয়া মিল সলভ করার ক্ষেত্রে। যখন যেটা থাকবে শুধুমাত্র সেটাকেই ইউজ করব, কিন্তু প্যাটার্ন এই সিকোয়েন্সেই চারটা জিনিস বসবে। কেউ না থাকলে তার জায়গায় অন্য কেউ আসবে না, মানে সে নাই তো নাই, পরের জন চলে আসবে। একটু কমেন্ট দেখতে যাচ্ছি ভাইয়া, ক্লিয়ার হয়েছেন কিনা। সারা বলছে ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, এরপরে যাই, একটা ডিফারেন্ট ধরনের সমন্বয় আসে, গত বছরে কিছু বোর্ডে পেয়েছিলাম। সেটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতিকে পার্সেন্টেজ না বলে শুধুমাত্র বলেছে 5,000 টাকায় উন্নীত করো। একটু খেয়াল করবেন, এখানে বলেছে কি টাকায় উন্নীত করো। এখন আচ্ছা, ফাতেমা মিতিন বলছে আরেকবার একটু বলেন। আচ্ছা, আরেকবার একটু শর্টলি রিভিউ করি। প্রথমত রেওয়া মিলে একটা কুড়িন খুঁজবেন। ইফ রেওয়া মিলে কুড়িন খুঁজে পান, সেটাকে আমরা কুড়িনের পোর্শনে বসাবো, এই পোর্শনে এনে বসাই দিব। যদি রেওয়া মিলে কুড়িন না পাই, বসাবো না। আচ্ছা, এরপরে আমি দেনাদারের 5,000 টাকা আদায়যোগ্য নয় এরকম টাকার অ্যামাউন্ট খুঁজবো, যেই টাকার পাশে বলেছে আদায়যোগ্য নয় এরকম কোনো ওয়ার্ড পাইলে সেটাকে আমরা বলবো নতুন কুড়িন। সেটা নতুন কুড়িনের জায়গায় ডিরেক্টলি বসে যাবে। যদি না থাকে নাই। পরবর্তীতে অবশিষ্ট দেনাদারের উপরে একটা পার্সেন্টেজ ধার্য করতে বলবে। এই পার্সেন্টেজ ধার্যটাই হচ্ছে নতুন কুড়িন সঞ্চিতি। ইফ নতুন কুড়িন সঞ্চিতি কাউন্ট করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দেনাদারের উপর পার্সেন্টেজ কাটতে হবে, এবং মনে করে দেনাদার থেকে অবশ্যই এই কাজটা করে নেবেন। মিনস দেনাদারের সাথে কোনো ধরনের নতুন কুড়িন থাকলে বাদ দিয়ে নিব। অ্যাজ আমাদের 50,000 টাকার সাথে নতুন কুড়িন ছিল 5,000 টাকা, বাদ দিয়ে 45,000 পেয়েছি। 45,000-এর উপর 10% কেটে নতুন কুড়িন সঞ্চিতি দেখাইছি। এখন টোটাল কাজ থেকে আমরা কি বাদ দিব? টোটাল কাজ থেকে আমরা বাদ দিব পুরাতন কুড়িন সঞ্চিতি 2,000 টাকা। এখন যখন বাদ দিয়েছি, আমার খরচের পরিমাণ পেলাম 10,500 টাকা। এটাই আমার বিশদায় বিবরণীর কাজ শেষ। জাস্ট পরবর্তীতে চলতি সম্পদে দুটা কাজ থাকে,
যা কিছু নতুন পাবেন, এই যে নতুন পেলেন না, এই নতুনগুলাকে আপনি দেনাদার থেকে বাদ দিয়ে দিবেন। সেই যে দেখেন দেনাদার থেকে নতুন বাদ কুড়িন, নতুন বাদ কুড়িন সঞ্চিতি, যেটা থাকে সেটাই হচ্ছে দেনাদারের ভ্যালু। এতটুকুই মোটামুটি কাজ শেষ। যেভাবে বুঝি মাঝে মধ্যে এটা ভুল লাগে যায়, সেই ভুল লাগতেই পারে, ভুল হতেই পারে, বাট যত বেশি করবেন, যত বেশি কুড়িনের ম্যাথ ওভারঅল খুঁজে খুঁজে বের করবেন যে টেস্ট পেপারে কোথায় কুড়িনের সমস্যা আছে, ওই কুড়িনগুলো যখন স্পেসিফিক্যালি সলভ করে ফেলতে পারবেন, সকল বোর্ডের কুড়িন পড়ে ফেলছেন, আপনাকে ঠেকানোর মতো এরকম কোনো কোশ্চেন পাবেন না। আচ্ছা, পরবর্তীতে চলে যাই। আমি যেটা বুঝাচ্ছিলাম, টাকায় কথাটা বলা থাকবে। ইফ কোনো কারণে টাকায় উন্নীত করতে বলে, আপনার কাজ হচ্ছে নতুন কুড়িন সঞ্চিতি নামে 5,000 টাকা দেখায় দেওয়া। খেয়াল করবেন, টাকায় অন্তস্থ অয় যখন আছে তখন আপনি শুধুমাত্র নতুন কুড়িন সঞ্চিতি নাম দিয়ে 5,000 টাকা বসাই দিবেন, আর কোনো কাজ নেই। কিন্তু যখন আপনাকে বলবে নতুন কুড়িন সঞ্চিতি 5,000 টাকা দ্বারা বৃদ্ধি করো, সেখানে ওয়ার্ডিংটা খেয়াল করেন। এখানে টাকার পরে অন্তস্থ অয় নাই, টাকায় নাই, শুধু টাকা ওয়ার্ডটা আছে। ইফ টাকা থাকে অন্তস্থ অ না থাকে, তখন আপনার স্পেসিফিক একটা কাজ করা লাগে। সেই কাজটা হচ্ছে এই টাকাটা যোগ হবে পুরাতনের সাথে, যোগ হওয়ার পর যেই টাকাটা পাওয়া যায় 5,000 যোগ 3,000, এই 8,000 টাকা আপনার বসবে নতুন কুড়িন সঞ্চিতি নামে। সো একটু দেখি, দেখেন নতুন কুড়িন সঞ্চিতি হচ্ছে 8,000, কিভাবে আসছে? 5,000 পুরাতন যোগ যতটুক বৃদ্ধি করতে বলছে। সো পুরাতন 3,000 যোগ নতুন টাকা বৃদ্ধি, আবার রিপিট করছি, অন্তস্থ না থাকলে শুধুমাত্র এই কাজটা করব, এবং এটা যখন বৃদ্ধি করেছেন আপনি নতুন কুড়িন সঞ্চিতি পেয়ে যাবেন। এবং প্রশ্ন যদি কুড়িন নতুন কুড়িন থাকে সেটা ওভাবেই বসবে, শুধুমাত্র সঞ্চিতির পার্টের এই প্রবলেমটা থাকে। আমি সাজেস্ট করব টেস্ট পেপার থেকে এই স্পেসিফিক প্রবলেমটা 23 এবং 22 সালে বোর্ড কোশ্চেন খুঁজে একবার ওভারভিউ করে নেবেন, তাহলে আর ভুল হবে না। আচ্ছা, আর দেনাদারের কাজটা সেম। নতুনে যেই অ্যামাউন্টটা বসাবো, এই যে নতুনে যেই অ্যামাউন্টটা বসাবো 8,000 টাকা, শুধু নতুনের অ্যামাউন্টটাই আমি দেনাদার থেকে বাদ দিয়ে দিব। তো 50,000 থেকে 8,000 বাদ দিলাম, 42,000 টাকা থাকলো। আচ্ছা, এবার আসি বিজ্ঞাপনের ক্যাচাল, মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা বিষয় আপনাদের জন্য। সো কুড়িন পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা একটু জানায় রাখবেন কমেন্টে, আমি আপনাদের কমেন্টগুলোও দেখতেছি। আচ্ছা, প্রথমত বিজ্ঞাপন কোথায় বসে? ক্রয় বসে বিক্রিত পণ্যের ব্যয়তে। কিন্তু বিজ্ঞাপন বসে আমার পরিচালন ব্যয়তে। সো একটু যদি দেখি আমার বিনামূল্যে পণ্য বিতরণ, তাহলে কি হবে? বিনামূল্যে পণ্য বিতরণ মানে হচ্ছে আমি পণ্য বিলাইছি মানুষের মাঝে, টাকা দেই নাই। পণ্য বিলাইছি মানে কি? আমি যেই পণ্যটা ক্রয় করে আনছি, যেটা বিক্রি করার কথা ছিল, সেটা আমি মানুষের মাঝে বিলাই দিছি, এবং যেটার বিনিময়ে আমি কোনো টাকা নেই নাই। দ্যাট মিনস আমি ফ্রি প্রমোশন করেছি। মাগনা দিলে কি ওই প্রতিষ্ঠানকে ভালো লাগে না? মাগনা যদি আপনাকে ম্যাগি নুডলস খাওয়ানো হয় আপনার খুব ভালো লাগবে না? সিমিলার কাজ হচ্ছে, ম্যাগির ফ্যাক্টরি থেকে ম্যাগি বিক্রি করতে পারতো, ম্যাগি আপনার কাছে ফ্রিতে দিয়ে দিছে। দ্যাট মিনস কোম্পানি কি ট্রাই করছে? কোম্পানি ট্রাই করছে আপনার কাছে প্রমোশন করার, বিজ্ঞাপন করার। তার মানে বিনামূল্যে পণ্য বিতরণ করলে আমি বিজ্ঞাপনের সাথে যোগ করব। এই যে দেখেন, বিজ্ঞাপনের সাথে বিনামূল্যে পণ্য বিতরণ করেছি 5,000 টাকা, সেটা যোগ করেছি। কিন্তু প্রবলেম হচ্ছে আমি কি বিতরণ করছি? আমি আমার যেই পণ্যটা বিক্রি করতে পারতাম সেটা আপনার মাঝে বিলাই দিছি, তার মানে আমার পণ্য কি কমে গেছে? তাই পণ্য যেই আছে ক্রয় থেকে বিনামূল্যে পণ্য বিতরণ মাইনাস যাবে, মাইনাস যে আমার কাছে থাকলো পণ্যের পরিমাণ 70,000 টাকা যেটা বিক্রি করছি। সো আবার একটু রিপিট করছি, বিনামূল্যে পণ্য বিতরণ কি করলাম? আমি বিজ্ঞাপনের সাথে যোগ করব, কিন্তু আমি পণ্যের সাথে বাদ দিব, কারণ পণ্যটাই আমি বিতরণ করে দিছি। ওকে, মাইনাস বিলম্বিত পোর্শনে যাচ্ছি। বিনামূল্যে পণ্য বিতরণ 5,000 টাকা আগের অংশই আছে, কিন্তু এখন বলেছে বিজ্ঞাপনের 1/3 অংশ বিলম্বিত করতে হবে। তার মানে ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে আমার টোটাল বিজ্ঞাপন কত, এবং অলওয়েজ বিলম্বিতকেই মাইনাস করব। অবলোপন বলুক যাই বলুক, মাইনাস হবে বিলম্বিত। সো চলে আসি, বিনামূল্যে পণ্য বিতরণ 15,000 পর্যন্ত আমরা আগেই দেখে ফেলেছি। এখন কত অংশ? 1/3 অংশ বিলম্বিত করতে বলছে। 1/3 অংশ তাহলে কত?
15,000কে ভাগ দিব 3 দিয়ে, গুণ দিব 1 দিয়ে, ইজ ইকুয়াল পেলাম 5,000 টাকা। তাহলে বিলম্বিত কত করব? বিলম্বিত করব 1/3 অংশ 5,000। তাহলে দেখেন বিলম্বিত নাম দিয়ে বসাই দিলাম 5,000, মাইনাস দিয়ে থাকলো বিজ্ঞাপন 10,000। আচ্ছা, এখন বিলম্বিত যেহেতু বসাই ফেলছি, বিলম্বিত আমার জন্য কি ধরনের সম্পদ শিখছি? এটা একটা আমার জন্য অলিক সম্পদ। তাহলে অলিক সম্পদ কোথায় যাবে ভাইয়া আপুরা? অলিক সম্পদ আমার জন্য যাবে, সরি এখানে চলতি সম্পদ হেডিং রয়ে গেছে, এটা হবে অলিক সম্পদ। সেটা হচ্ছে 5,000 টাকা আমার বসে গেল অলিক সম্পদে। ওকে, লাস্টলি এটার আরেকটা অংশ আছে। এখন দেখেন আগের মতোই ওয়ার্ডিং, কিন্তু এখানেও 1/3 অংশ বলা, কিন্তু একটু খেয়াল করবেন আপনাকে বলেছে অবলোপন করতে। তো ভাই আবার একটু রিপিট করছি, আমরা কখনোই অবলোপনকে মাইনাস দিব না, আমরা অলওয়েজ 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 আমি মাইনাস দিব বিলম্বিতকে। সো একটা সিনারিও হচ্ছে টোটাল 3 ভাগ, এই 3 ভাগের মধ্যে 1 ভাগ করব অবলোপন। তাহলে বিলম্বিত কত ভাগ করব? খুবই ইজি, বাকি 2 ভাগকে আমাকে কি করতে হবে? বিলম্বিত। তাহলে টোটাল 3 ভাগ আমার 3-এর সমষ্টি পূরণ হবে। আচ্ছা, তাহলে ভাগ বললাম কি মাইনাস, অবশ্যই যাই ক্যালকুলেশন করেন বিলম্বিতকেই মাইনাস করতে হবে। তাহলে আসে বিলম্বিত মাইনাস করতে, টোটাল বিজ্ঞাপন আমার ছিল কত? 15,000। তাহলে বিলম্বিত কত করব ভাইয়া? 15,000 ইন্টু 2/3 ইজ ইকুয়াল 10,000 টাকা বিলম্বিত করব। তো 10,000 টাকা বাদ দিলে আমার কাছে থাকলো 15,000 থেকে 10 বাদ দিয়ে 5,000 টাকা, এবং পরবর্তীতে এখানে অলিক সম্পদ রয়ে গেছে, সরি চলতি রয়ে গেছে, এটাও আমার অলিক সম্পদ 10,000 টাকা। ওকে, একটু বলেন অবলোপনের এই অংশটা আমরা বুঝতে পেরেছি কিনা এই স্লাইডটা, তাহলে একটু আগাবো। একটু কাইন্ডলি অনেকজনই ক্লাসে আছেন এখন, যেহেতু একটু কমেন্ট করে জানান যে ভাইয়া বুঝেছি কিনা। তিন বাই দুই কেন? কারণ দেখেন আপনার এখানে ওয়ার্ডিং দেখেন, আপনাকে বলেছে 1/3 অংশ অবলোপন করতে। সো আপনাকে বুঝতে হবে যদি 1/3 অংশ অবলোপন করি, আমি অবলোপনকে মাইনাস দিতে পারবো না। অবলোপনের অংশটা হচ্ছে মাইনাস দেওয়ার পরে যেটা বসে, আপনাকে অলওয়েজ মাইনাস দিতে হবে বিলম্বিতকে। তো যদি একটা অংশের 1/3 অংশ অবলোপন হয়, বাকি অংশ তাহলে বিলম্বিত হবে। এক অংশ বিলম্বিত হলে বাকি অংশ অবলোপন হবে, একটা মুদ্রারই এপিট ওপিট। তাই কি করলাম, এক অংশ যেহেতু আমার কি বলা অবলোপন, তাহলে বাকি 2 অংশ অবশ্যই আমার বিলম্বিত, তাই গুণ ভাগ করেছি 3 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ বিলম্বিতর অংশ। ওকে, তো এখন কিছু হচ্ছে আমার এমসিকিউর পোর্শন আছে। সেই এমসিকিউর সময় আমরা আর নিচ্ছি না, আমি এমসিকিউগুলো স্কিপ করে যাচ্ছি। আমরা ডিরেক্টলি জাস্ট একটা ম্যাথ সলভ করব, সে বাই করেছি, একটা পণ্যের ম্যাথ সলভ করব আজকের জন্য, দেন আপনাদের ছুটি, এটাও সে বাই। ওকে, পণ্য ক্রয় বিক্রয়ের এই জাস্ট একটা ম্যাথ আমরা সলভ করবো। এতক্ষণ যে সমন্বয়গুলো কভার করেছি অবশ্যই গো থ্রু করবেন পুরা ক্লাসটা গো থ্রু করলে টোটালি কিন্তু আপনারা একটা ধারণা পেয়ে যাবেন যে কি কি সমন্বয় আসতে পারে। এবং আমরা এই পুরা ক্লাস স্লাইডের মধ্যে টোটাল 8টা সিকিউ রেখেছি। 8টা সিকিউর মধ্যে সেবার আছে প্রায় 3টা, বাকি 5টায় পণ্য ক্রয় বিক্রয়। এবং আজকের এটা সলভ করার পরে আমরা বাকি যতটুক থাকতেছে সবগুলাই আপনাদের এইচডাব্লিউ, দ্যাট মিনস সিকিউ 4 থেকে আমরা 8 পর্যন্ত 4টা এইচডাব্লিউ করব। অবশ্যই কাল পরশুর মধ্যে আপনারা কমেন্ট সেকশনে দিবেন, এবং ওখানে আমরা একটু ডিপলি আলোচনা করব যে এইটার সমস্যা কি হয়েছে, ওটার সমস্যা কি হয়েছে, সলভ সহ দেওয়া আছে, পিডিএফ পেয়ে যাবেন। আজকে আসলে ফেসবুকের একটা বিশাল অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে একটা খুবই সুন্দর ক্লাস এতদিন পরে উপহার দেওয়ার চেষ্টা করার পরেও ভাই একটু ব্যর্থ হচ্ছি। সো আই গেস একটা ইনসিডেন্ট হয়ে গেছে, একটু কনসিডার করবেন আপনারা, এবং একটু রেকর্ডিংগুলো দেখবেন। যতটুকু সমস্যা হয় ভাইয়া কোঅপারেট করার চেষ্টা করবো, আপনাদের উত্তরগুলো দিয়ে দেওয়ার মাধ্যমে নক করবেন, কোনো সমস্যা নেই। বাট একটু কন্টিনিউ করি, হায়েস্ট 5-7 মিনিট টানবো, সমন্বয়গুলো বুঝাই দিই। আচ্ছা দেখেন, মজুদ পণ্য আছে, প্রারম্ভিক মজুদ পণ্য। হ্যাঁ, প্রারম্ভিক মজুদ পণ্য কোথায় বসাই? বিক্রিত পণ্যের ব্যয়ের প্রথম এন্ট্রি।
তারপরে আসি পণ্য ক্রয় 15% ভ্যাট সহ। সো আপনারা কোশ্চেন করেছিলেন ভাইয়া ভ্যাট কিভাবে করব। ভ্যাট হচ্ছে আমার নিট ক্রয়ের উপরে 15/115 হিসাব করে বাদ দিতে হবে। মজুরি, বেতন, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব আপনারা জানেন। অনাদায় পাওনা সঞ্চিতি, এটা কোনটা? যেহেতু রেওয়া মিলে দেওয়া আছে, এটা আমার পুরাতন। বিমা খরচ জানি, 5% ঋণ 18 সাল, সাল একটু ম্যাচ করি ভাইয়া, ম্যাথ 18 সাল, সমন্বয় 18 সাল। কয় মাসের সুদ হবে? 40,000-এর উপরে 10% সুদ, কিন্তু 6/12। ইজারা সম্পত্তি 10 বছর, এটার একটা খরচ দেখাতে হবে 60,000-এর উপরে, অবলোপন হবে ভাগ 10 দিয়ে, উত্তোলন মূলধন হাতে নগদ। তো আমরা একটু দেখি, আমার ভ্যাট চলতি হিসাব নির্ণয় করতে হবে। ভ্যাট চলতির আগে সমন্বয়গুলো একটু দেখি। সমাপনী মজুত পণ্য 20,000 টাকা আছে, জানি কি কাজ করতে হবে। বিজ্ঞাপন খরচে 1/4 অংশ কি করতে হবে? বিলম্বিত করতে হবে। সো বিলম্বিত নিয়ম কিন্তু আমরা অলরেডি জানি। বিলম্বিততে কি করতে হবে? জাস্ট বিলম্বিতর অংশ 1/4 কেটে মাইনাস করে দিব। পণ্য বিক্রয় আছে 4,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। তার মানে আমার বিক্রয় ছিল কত? 1,03,500। এর সাথে আরও 5,000 টাকা আমি বিক্রয় করেছি, কিন্তু লিপিবদ্ধ করা হয়নি। তাইলে এই 5,000 টাকা লিপিবদ্ধ করে নিতে হবে। এবং ভাইয়া এটা কি বলেছিলাম? যখন কোনো পার্সেন্ট আপনি দেখবেন, এটাকে কি কাউন্ট করবেন? নতুন কুড়িন সঞ্চিতি। সো নতুন কুড়িন সঞ্চিতি কাউন্ট করতে হবে। সো যদি ভ্যাট চলতি হিসাব কাউন্ট করি, ভ্যাট চলতি হিসাবের সময় কি করতে হবে? আমার 1,03,500-র সাথে যতটুক অলিখিত বিক্রয় আছে যোগ করতে হবে। যোগ করার পরে 15/115 করলে আমি আমার ভ্যাটের টাকা পেয়ে যাব। এবং ক্রয়ের সাথে যেহেতু কোনো কাজ নাই, ক্রয়ের সাথে ডিরেক্টলি 15/115 করলে 9,000 টাকা আমি ভ্যাট পেয়ে যাব। সো যেহেতু ভ্যাট চলতে ওটা খতিয়ান করতেছি, ক্রেডিট ভ্যাটটা বড়, তাই আগে ক্রেডিটে বসছে, ডেবিট ভ্যাটটা ছোট, মাইনাস হয়ে জের ক্রেডিটেই রয়ে গেল। একটা জিনিস বলে রাখি, ক্রেডিট জের ভ্যাটের আমাকে বুঝায় একটা চলতি দায়, ডেবিট জের বুঝায় চলতি সম্পদ। একটু বলবেন ভ্যাট চলতি হিসাবটা বুঝেছি কিনা, একটু ফাস্ট রিপ্লাই দিন সবাই। হতে আমাকে বলেছে একটা আয় বিবরণী প্রস্তুত করতে। তো একটা আয় বিবরণী মানে অলওয়েজ কমপ্লিটলি বিশদ আয় বিবরণী বুঝায়। সো কমপ্লিট বিশদ আয় বিবরণী বলতে গেলে আমাকে এখন এই পুরা প্রশ্ন থেকে সমন্বয়গুলা ইউজ করে বিশদ আয় বিবরণী করতে হবে। সো বিশদ আয় বিবরণী প্রথম কাজই হেডিং দেওয়া, যেই প্রতিষ্ঠানের নাম সেই প্রতিষ্ঠান, বিশদ আয় বিবরণী, তারিখ, এতটুকু জানি সবাই মোটামুটি। দেন কাজ শুরু করি বিক্রয় থেকে। অলিখিত বিক্রয় ছিল, যদি একটু মনে করাই দিই আপনাদের, বাকিতে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি, তাহলে এটা আগে যোগ করব। যোগ করলাম। ভ্যাট আমরা কাউন্ট করেছি কতে? ভ্যাট কাউন্ট করেছি 14,022 টাকা। বিক্রয় থেকে মাইনাস দিয়ে দিব 14,022 টাকা। এবার আসি বিক্রিত পণ্যের ব্যয়ের অংশ। প্রথম কাজ কি? প্রারম্ভিক মজুদ বসানো। কত টাকা? সেটা 20,000 টাকা। কোনো কাজ নাই, কোনো কাজ না থাকলে কি করব? কাজ হচ্ছে একেবারে সেকেন্ড কলামে নিয়ে আসো। আচ্ছা, এর পরের কাজ হচ্ছে পণ্য ক্রয় 69,000 টাকা, সেটা থেকে আমার ভ্যাটটা মাইনাস করতে হবে। ভ্যাট কত কাউন্ট করেছি? একটু আগে ম্যাথে আমরা কত কাউন্ট করেছি, রেখেছি 9,000 টাকা ভ্যাট। সো 9,000 টাকা ভ্যাট যখন আমি বাদ দিয়ে নিচ্ছি, সো টোটাল ক্রয় আমি জানলাম কত টাকা? 60,000 টাকা। এখন দেখি বিক্রিত পণ্যের ব্যয়ের কোনো এলিমেন্ট আর আছে কিনা। আমরা দেখা যাচ্ছে একটা মজুরি আছে, বেতন, প্রাপ্য, প্রদেয়, বিজ্ঞাপন, আর কিছু আছে, আর কিছু নাই। তাহলে কি করব? আমরা মজুরি বসাই দিব 8,000। টোটাল 88,000 হচ্ছে আমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখান থেকে মজুত পণ্য কত? মজুত পণ্য আছে 20,000 টাকা। 20,000 টাকা মজুত পণ্য বাদ দিলে আমরা এই যে বিক্রিত পণ্যের ব্যয় পেলাম 68,000 এবং 25,478 টাকা পেলাম আমি আমার মোট মুনাফা।
3/23 যা করা আর আপনার 15/115 একই কথা, দুই পাশকে আপনি হরলবকে 5 দিয়ে গুণ করে দেখেন, সেম জিনিসটাই আসে। যেভাবেই করেন একই কারেক্ট। সো আপনার যেটা যদি মনে হয় 3/23 কারেক্ট সূত্র আপনি করেন, বাট ইউজুয়াল নিয়ম হচ্ছে যেহেতু ভ্যাট 15% ধরা হয়, গুণ 15 ভাগ 100 যোগ 15, দ্যাট মিনস 115 দিয়ে ভাগ করা হয়। এই কারণে আমরা 15/115 করি। সো বিশদ বিবরণীর প্রথম অংশ শেষ, মোট মুনাফা। এবার পরিচালন ব্যতে তাহলে কি কি আছে? বেতন আছে 12,000, বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপনের সাথে কাজ ছিল, বিলম্বিত ছিল 1/4 অংশ বাদ দিতে হবে। অনাদায়ের কাজ নাই, অনাদায়ের নতুন আছে, এটার কাজ আছে, ঋণের সুদ আছে, আর কিন্তু কোনো বিমা খরচ আছে। সো দেখি সবগুলাই বসাই। প্রথমেই বেতন বসাই দিই, বেতনের কাজ নাই যেহেতু 12,000 বসালাম। বিজ্ঞাপন আছে 1/4 অংশ বিলম্বিত বলেছিল, ইফ সমন্বয়টা দেখেন আরেকবার। আমার বিজ্ঞাপন খরচের 1/4 অংশ বিলম্বিত করতে হবে। সো 1/4 অংশ যখন বিলম্বিত করতেছে আমি মাইনাস দিয়ে দিলাম 500 টাকা, থাকলো আমার বিজ্ঞাপন 1500 টাকা। বিমা খরচে কোনো কাজ নাই, বিমা খরচ কত টাকা ছিল দেখেন, বিমা খরচ ছিল 1000 টাকা। সো এই 1000 টাকা আমি কি করব, এই 1000 টাকাকে আমি ব্যয় হিসেবে দেখাবো। টোটাল ব্যয় পাইলাম 1000। আচ্ছা, এরপরে আমার ইজারা সম্পদের পাশে দেখেন 10 বছর লেখা আছে। একটা ইজারা সম্পদ বা একটা অবচয়, একটা অবলোপন আমার পরিচালন ব্যয়ের বিষয়। এটার ক্যালকুলেশন কিন্তু খুবই ইজি। যখনই ইজারা সম্পদের পাশে কোনো বছরের সংখ্যা লেখা থাকবে সেটা দিয়ে খালি ভাগ করে দিলেই আপনি অবলোপন বা ব্যয়ের পরিমাণ পেয়ে যাবেন। সো ইফ আমি ভাগ দিয়ে দিই 10 দিয়ে, আমার অবলোপন বা ব্যয়ের পরিমাণ পেলাম 6000 টাকা। বিমা খরচ ছিল 1000, অবলোপন পেলাম 6000। এখন কুরিনের কাজটা কি? কুরিন দেখেন আমার কি কি ছিল, বাকিতে পণ্য বিক্রয় ছিল 4000। একেবারে সূত্রের সময় বলেছিলাম কুরিনের কাজ হচ্ছে দেনাদার যোগ অলিখিত বিক্রয় মাইনাস নতুন কুরিন ইন্টু পার্সেন্টেজ। অ্যাজ মাইনাস দেওয়া নতুন কুরিন নাই, আমার কাজ হচ্ছে দেনাদার 28000 যোগ 4000 করার পরে যেই পার্সেন্টেজ বলেছে 5% কাউন্ট করা। দেখেন হিসাবটা এখানে করা আছে, 28000 যোগ 4000 ইন্টু 5%, যেটা টাকা আসবে সেই টাকা মাইনাস হচ্ছে পুরাতন কুরিন যেটা রেওয়া মিলে দেওয়া আছে অলরেডি। এই যে রেওয়া মিলে যেটা দেওয়া আছে কত, 5000 টাকা, সেটা বাদ দিয়ে দিবেন। সূত্র হিসেবে বাদ দেওয়ার পরে দেখেন আমরা রেজাল্টটা কিন্তু মাইনাসে পেয়েছি। সো এখানে যখন টোটাল কলাম যোগ করবেন এটা অবশ্যই বাদ দিয়ে নেবেন। বাদ দেওয়ার পরে টোটাল টাকা হিসেবে পেলাম 17100 টাকা। এই টাকা বাদ দিলে যেটা পেলাম 8378, এটা কিন্তু আমার পরিচালন মুনাফা। লাস্ট কাজ অন্যান্য আয় ব্যয় যোগ করা। আমি যদি এখানে দেখি আমার কোনো আয় আছে, পুরোটা একটু গোত্র করলে দেখেন কোনো আয় নাই, কিন্তু ঋণের সুদ একটা আছে যেটা আমার অন্যান্য ব্যয়। সেই অন্যান্য ব্যয়টা আমরা একটু বসায় ফেলি। কাউন্ট করলে কত মাসের কাউন্ট করবে বলেছি, 7 মাস, যেহেতু 6 মাসের সুদ। 40,000-এর 10% কত, 4000। 4000-এর উপরে সুদ হবে 6/12, দ্যাট মিনস 40,000-এর 5% যেহেতু 2000, 2000-এর অর্ধেক 1000। 5% কেন হলে 10% না ছিল, না 5% ছিল, ঠিক আছে। তো 1000 বাদ দিয়ে আলটিমেটলি আমার নিট মুনাফা চলে আসলো 7378 টাকা। সো এই নিট মুনাফা পর্যন্ত আজকে এতটুক থাকলো। আর্থিক অবস্থার বিবরণী মনে হয় না এখন টানার পরে ভাইয়া আর বাসা যেতে পারবো, কারণ এই বিল্ডিংয়ে কিছু রুলস আছে, আমরা 11:30টার পরে এই বিল্ডিং থেকে বের হওয়া পসিবল না। সো যতটুক পেরেছি একটু কভার করেছি, কিছু রয়ে গেছে। সো আমরা দেখি অন্য ক্লাসের আগে পিছিয়ে আমরা যতটুকু সম্ভব পারি এটা কভার দেওয়ার চেষ্টা করবো। স্টিল আপনারা এই আর্থিক বিবরণী সিকিউ 4 থেকে চেষ্টা করবেন। এইটা থেকে আপনাদের HW থাকবে 8 পর্যন্ত। সো এখান থেকে একটু চেষ্টা করেন, দেখেন কোন সমন্বয়তে সমস্যা। ইফ খুব বেশি সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্ট করে দিবেন। এটার PDF লিঙ্কটা ভাইয়া দিয়ে রাখবো, সেখানে আপনারা সলভ করার চেষ্টা করেন। আটকায় গেলে নক করেন অথবা আপনি কমেন্টে জানান, যতভাবে সম্ভব যেই সমন্বয়গুলোতে অসুবিধা হবে ভয়েস দিই, যাই হোক
সেই ক্ষেত্রে আমরা অলওয়েজ ট্রাই করবো যেটা আপনার সলভগুলো করে দেওয়া যায়। সো কিছু সময় হ্রাস হওয়ার জন্য বা কিছু সমস্যার কারণে আমরা হয়তো খুব প্রপারলি শেষ করতে পারতেছি না, বাট যারা স্টিল এত সমস্যার পরেও ফিরে এসেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার, এবং থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ সবাই।